আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? আমি শাহানা সুলতানা, প্রভাষক উদ্ভিদবিদ্যা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমি আলোচনা করব জীববিজ্ঞান প্রথমপত্রের দ্বাদশ অধ্যায়টি নিয়ে। অধ্যায়টির নাম হলো জীবের পরিবেশ, বিস্তার ও এর সংরক্ষণ। আচ্ছা, প্রথমেই দেখো, এই অধ্যায়টিতে আমরা মূলত যে বিষয়গুলো আলোচনা করব তা একটু সংক্ষেপে বলে নিই। সেটা হচ্ছে যে প্রথমেই আমরা আলোচনা করব যে প্রজাতি কি, জীব গোষ্ঠী কি, ইকোসিস্টেম কি, ইকোলজি কি, ইকোলজিক্যাল পিরামিড কি, তারপরে বাংলাদেশ সহ পুরো বিশ্বের একটি সংক্ষিপ্ত প্রাণী ভৌগোলিক অঞ্চলের একটি সংক্ষিপ্ত আলোচনা, বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চল, বিভিন্ন বিলুপ্তপ্রায় উদ্ভিদ, প্রাণী প্রজাতি এবং এই জীবসমূহের সংরক্ষণ কিভাবে সম্ভব, কতভাবে সংরক্ষণ করা যায়, সেটাও আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাই যে আমরা এখন স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখো যে একই সাথে ভৌত পরিবেশ এবং জীব সুন্দর ওতপ্রোতভাবে অবস্থান করছে। একই সাথে এখানে সূর্যের আলো দেখা যাচ্ছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বাতাস, বিভিন্ন ধরনের জীব, অণুজীব, তার মধ্যে উদ্ভিদ, প্রাণী উভয়ই আছে, মানুষও আছে। তো এখন এই অবস্থাটা থেকে আমরা বলতে পারি কি পরিবেশ। এখন পরিবেশ নিয়ে যে আলোচনা, যে পড়াশোনা, সেটাই মূলত পরিবেশবিদ্যা বা ইকোলজি। তো ইকোলজিকে আমরা ডিফাইন করার আগে একটু জেনে নিই যে 1855 সালে রেইটার নামে একজন ইকোলজিস্ট, উনি প্রথম নামটি উচ্চারণ করেন। এটি এসেছে গ্রিক শব্দ থেকে। গ্রিক ওয়েকোস মিনস হচ্ছে বাসস্থান এবং লজি মানে হচ্ছে জ্ঞান। তো যেই বিদ্যা বা যেই জ্ঞানে আমরা দেখতে পারি কি যে যেই বিজ্ঞানের যেই শাখায় জীবের বিস্তৃতি, পরিসর এবং দেখা যায় কি যে এটার পরিবেশ এবং জীবের মধ্যে আন্তঃক্রিয়া, এইসব রক্ষণাবেক্ষণ করা যায় এবং এই উপাদানগুলো সংরক্ষিত থাকে, সেটাই হচ্ছে ইকোলজি বা পরিবেশ। আচ্ছা, এখন এই পরিবেশটাতে আমরা একটু আগে যে ছবিটি দেখলাম, এই পরিবেশটাতে আমরা দেখেছি কি উদ্ভিদ আছে, অণুজীব আছে, প্রাণী আছে, মানুষ আছে। এখন তাদেরকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়, এই পরিবেশে তাদের অবদানটা কী বা তাদের নামটা কী আসে। তো তাদের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তাদেরকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। কোনো কোনো বিজ্ঞানী বলেছেন কি যে ইকোলজিক্যাল কনসেপ্ট, কেউ কেউ বলেছেন জেনেটিক্যাল কনসেপ্ট, কেউ কেউ বলেছেন বায়োলজিক্যাল কনসেপ্ট। তো সেই অনুযায়ী বায়োলজিক্যাল কনসেপ্ট অনুযায়ী যদি আমরা এই প্রাণীকুল বা উদ্ভিদকুলের যে কোনো একটা প্রাণী বা যে কোনো একটা জীবকে বৈশিষ্ট্যায়িত করতে চাই, সেটা হলো তাকে নাম দিতে হবে প্রজাতি হিসেবে। তা এখন এই প্রজাতি, তাহলে আমি একটা প্রজাতি, যে কোনো একটা আম গাছ একটা প্রজাতি, তুমি একটা প্রজাতি, তাহলে এই প্রজাতিকে আমরা কীভাবে ডিফাইন করব? আচ্ছা, তো প্রথমেই আমরা বলে নিই যে আমার এবং তোমার মধ্যে কিছু বৈশিষ্ট্য মিল আছে এবং দুটো আম গাছের মধ্যে বৈশিষ্ট্য মিল আছে। তাহলে এরকম প্রথমেই যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যে অনেক মিল আছে। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? বায়োলজিক্যাল কনসেপ্ট অনুযায়ী, অন্য কনসেপ্ট না, বায়োলজিক্যাল কনসেপ্ট অনুযায়ী 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে একই ধরনের দুটো জীবের মধ্যে যৌন মিলনে সন্তান উৎপাদনে সক্ষম হতে হবে এবং এই সন্তানটি হওয়া লাগবে কি উর্বর। আচ্ছা, তাহলে 2টা বৈশিষ্ট্য আমরা পেলাম। একটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যে মিল থাকা লাগবে এবং আরেকটি হচ্ছে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সব উদ্ভিদ তো যৌন মিলনে সক্ষম না। হ্যাঁ, যৌন জনন তো সবার হয় না, কারো কারোর ক্ষেত্রে অযৌন জনন হয়, কারো কারোর ক্ষেত্রে অঙ্গজ জনন হয়। তাহলে তাদেরকে কি আমরা প্রজাতি বলতে পারবো না? আচ্ছা, এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে এই ডেফিনেশনটি 100% পারফেক্ট না। উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই আমাকে নির্ধারণ করতে হবে যে আসলে একটি এই একদল জীব প্রজাতি কিনা, যে দুটো আম গাছ একই প্রজাতি কিনা। আচ্ছা, তাহলে আমরা প্রজাতির ডেফিনেশনটা পেয়ে গেলাম যে যাদের মধ্যে, যে জীবের মধ্যে সর্বাধিক মিল থাকবে বাহ্যিক বৈশিষ্ট্যের এবং হচ্ছে তাদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম হতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই যে তাহলে এই আমরা যে সংজ্ঞাটা দিলাম সেটা হচ্ছে প্রজাতি বা স্পিসিসের সংজ্ঞা।
তো এই স্পেসিসটাকে আমরা বলবো কি বায়োলজিক্যাল স্পেসিস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাই যে বর্তমানে অনেক প্রজাতি দেখা যায় যে উদ্ভিদ অথবা প্রাণী যে কোনো ক্ষেত্রে বাহ্যিক গোষ্ঠ দিয়ে অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না প্রজাতিটাকে আইডেন্টিফাই করা। সেক্ষেত্রে বর্তমানে অনেক ক্ষেত্রে পরাগরেণু বৈশিষ্ট্য, ক্রোমোজোমের বৈশিষ্ট্য অথবা ডিএনএ আরএনএর সিকোয়েন্স দেখে নির্ধারণ করা হয় যে আসলে সে এই একই প্রজাতি, দুইটা উদ্ভিদ একই প্রজাতি বা এই একদল উদ্ভিদ একই প্রজাতির অন্তর্ভুক্ত। এখন আসো যে আমরা যদি দেখি যে দুটো পাট গাছের উদাহরণ যদি দেখি, একটি হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস এবং আরেকটি হচ্ছে কর্কোরাস ওলিটোরিয়াস। তো কর্কোরাস ক্যাপসুলারিসের ছবিটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাবো কি যে এই উদ্ভিদটির ফলের সব দিক দিয়েই মোটামুটি তাদের মধ্যে আইডেন্টিফিকেশনে মিল আছে, যে কারো পাতা কাণ্ড দুইজনেরই একই রকম, প্রায় কিছুটা মিডিয়াম বৈশিষ্ট্যের। কিন্তু ফলের দিকে যদি আমরা দেখি তাহলে দেখবো কি এই দুইটারই কর্কোরাস ক্যাপসুলারিসের ফল গোলাকার এবং একই সাথে কর্কোরাস ওলিটোরিয়াসের ফলটি হচ্ছে লম্বাকার। তো এখন এই দুইটাকে কি আমরা একই প্রজাতিভুক্ত করতে পারি? দুইটার তো সর্বাধিক মিল নেই, মানে যেই মূল বৈশিষ্ট্যটা ফল সেটারই মিল দেখতে পাচ্ছি না। তো সেই কারণে এই দুইটাকে আমরা দুইটি আলাদা প্রজাতি হিসেবে দেখতে পাই। আচ্ছা, তো এখন আমি দুটো নাম উচ্চারণ করেছি, কর্কোরাস ক্যাপসুলারিস এবং হলো কর্কোরাস ওলিটোরিয়াস। তাহলে আমি এই নামগুলো কিভাবে উচ্চারণ করলাম? হ্যাঁ, তো এখন এই নামটাই বা কোথেকে আসলো? তা এখন এটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে এখানে স্মরণ করতে হবে একজন শ্রেণীবিন্যাসবিদ যার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো শ্রেণীবিন্যাসবিদ যদি এখানে চলে আসে কথাটা, তাহলে শ্রেণীবিন্যাসের কথাটাও চলে আসে যে একটা প্রাণী যেমন আমি অথবা যে কোনো উদ্ভিদ তাকে প্রথমেই শ্রেণীবিন্যাসে অন্তর্ভুক্ত করতে হয়। তো সেই ক্ষেত্রে একটা শ্রেণীবিন্যাসের টেক্সচার আমরা একটু দেখি, তাহলে দেখবো কি যে একদমই শেষের স্তরে আছে হলো স্পিসিস বা প্রজাতি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওইভাবে একটা স্পেসিস হচ্ছে ডিফাইন একটা ক্যারেক্টার, যাকে একদমই স্পেসিফিক কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে চিহ্নিত করা যায়। তো এই নামটা, প্রজাতির নামটা, যেমন আমি মানুষের প্রজাতির নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, এখানে হোমো নামটা হলো জেনাস এবং সেপিয়েন্স নামটা হচ্ছে স্পেসিস। তো পুরোটাকেই আমরা স্পেসিসের নাম হিসেবে দেখবো এবং এটা হচ্ছে দ্বিপদী, মানে দুটো পদ থাকবে এবং এটা আবিষ্কার করেছেন ক্যারোলাস লিনিয়াস নামে একজন সায়েন্টিস্ট। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা অণুজীব হতে পারে, ব্যাকটেরিয়া, ছত্রাক হতে পারে, শৈবাল হতে পারে, মানুষ হতে পারে, শিম্পাঞ্জি হতে পারে, প্রত্যেকের নামেই এরকম দুটো পদ থাকবে। তাহলে এটা গেল প্রজাতি। তাহলে প্রজাতির বৈশিষ্ট্যে আমরা সর্বশেষ কী পেলাম? 1 নম্বরে হচ্ছে যে তাদের মধ্যে সর্বাধিক মিল থাকতে হবে। 2 নম্বরে হলো যে তাদেরকে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম হতে হবে, যদিও এটা সকল ক্ষেত্রে ঠিক নয়। 3 নম্বরে হচ্ছে যে তার বংশ অবশ্যই একই বংশ, যেমন দুইটা আম গাছের পূর্বপুরুষ একই হতে হবে। এবং 4 নম্বরে হচ্ছে যে তাদের বৈশিষ্ট্যগুলো নিরবিচ্ছিন্ন হতে হবে। এমন না যে একজনের ফল, যেমন পাটের ক্ষেত্রে আমরা দেখলাম একজনের ফল অনেক গোলাকার এবং আরেকজনের ফল হচ্ছে লম্বাকার। আচ্ছা, এবার তাহলে আমরা এই 3টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এখন আমরা একটু দেখি যে প্রজাতি থেকে কি তৈরি হচ্ছে। এখন আমরা প্রজাতির ডেফিনেশনটা দিলাম, তারপর আমরা চলে যাব পপুলেশন বা জনগোষ্ঠী। এটার মানে কি? পপুলেশন বা জনগোষ্ঠী কথাটার মানে কি? প্রজাতি থেকেই পপুলেশনের উৎপত্তি। আচ্ছা, সেখানে দেখো যে আমরা পপুলেশন কখন বলতে পারবো? যখন একটা নির্দিষ্ট স্থানে একই সময়ে একদল জীব বসবাস করে, তখন আমরা ওই একদল জীবকে পপুলেশন বলতে পারবো। হ্যাঁ, তাহলে তাকে অবশ্যই একই স্থানে অবস্থান করতে হবে এবং একই সময়ে অবস্থান করতে হবে। তাহলে একটা কথা কি যে পপুলেশন সব জায়গায় সমান না। হ্যাঁ, যেমন ধরো যে এখানে অনেক, যদি আমরা কুমিল্লা অঞ্চলের কথা ধরি, এখানে লালমাই বা যেই অঞ্চলগুলা ভেজিটেশন মোটামুটি আছে, কোটবাড়ি, এসব জায়গায় তুমি দেখবে যে এখানে কি কি উদ্ভিদ আছে, সেই হয়তো বেশিরভাগই বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আবার রাজশাহীতে গেলে আমরা দেখতে পাবো কি যে ওখানে অনেক বেশি আমের জমিতেও আম চাষ করে রাখছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমের ঘনত্ব বা আমের সংখ্যা ওখানে বেশি, আম গাছের সংখ্যাটা ওখানে বেশি এবং একই স্থানে তাদের পপুলেশন ডেন্সিটি বেশি।
কিন্তু আমাদের একই জায়গায় যদি আমরা লালমাইতে দেখি তাহলে দেখা যাবে যে এখানে আমের ডেন্সিটি অনেক কম। তাহলে সব জায়গায় পপুলেশন একরকম হবে না, একই প্রজাতি সব জায়গায় একই রকম হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এই পপুলেশন ডেফিনেশনটা হলো কি, যে যখন আমরা একই স্থানে কোনো প্রজাতির অবস্থান একদল জীবকে যদি দেখি, একই স্থানে একই সময়ে একদল জীব আছে, তাহলে আমরা এটাকে পপুলেশন বলতে পারবো। আচ্ছা, এখন চলে যাই যে অনেকগুলো পপুলেশন নিয়ে, অনেক প্রজাতির পপুলেশন নিয়ে আসলে কি তৈরি হবে। অনেক প্রজাতির পপুলেশন যদি আমরা লিখি তাহলে এই পপুলেশনটা কি তৈরি করবে। হ্যাঁ, তো এটা দেখা যায় কি যে দেখা যায় উদ্ভিদ প্রজাতির মধ্যে আমি দেখলাম যে এক পাশে আছে হলো কড়ই গাছ, আর এক পাশে আছে তাল গাছ, আর এক পাশে আছে নারিকেল গাছ। ঠিক আছে, তা এখন এই যে বিভিন্ন ধরনের পপুলেশন, বিভিন্ন ধরনের উদ্ভিদের সমাবেশ, সবাই মিলে তাহলে কি তৈরি করলো হচ্ছে বায়োটিক কমিউনিটি বা জীব সম্প্রদায়। কেমন? তো এখন এই জীব সম্প্রদায়ের মধ্যে কিছু বিষয় আছে, যেমন এখানে এখন আমরা এটাকে এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম কি, যে শুধু উদ্ভিদ এবং প্রাণী অথবা অণুজীব যে কোনো কিছুরই একক আধিপত্য, যে মানে তাদের শুধুমাত্র জীবের ক্ষেত্রেই আমরা আলোচনাটা করছি, কিন্তু ভৌত পরিবেশে এখন আমরা যাই। আচ্ছা, তো এখন বায়োটিক কমিউনিটি বা জীব সম্প্রদায় যদি আলোচনা করতে যাই তাহলে এখানে পরিবেশের কথাটাও কিন্তু চলে আসে। হ্যাঁ, তো এখন সব ধরনের বায়োটিক কমিউনিটি মিলেই আবার তৈরি করছে কি একটা বিশেষ জিনিস, সেটা হলো বায়োস্ফিয়ার। আচ্ছা, তো এখন এই বায়োস্ফিয়ারে আমার সম্পূর্ণ পরিবেশের ভৌত পরিবেশটা চলে আসছে। তো এই বায়োস্ফিয়ারের মধ্যে আছে কি কি? অ্যাটমসফিয়ার আছে, হাইড্রোস্ফিয়ার আছে এবং লিথোস্ফিয়ার আছে। অ্যাটমসফিয়ার কোনটা? যেটাকে আমরা বলবো যে বাতাস, যেখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস আছে। হাইড্রোস্ফিয়ার বলবো কোনটা? জলীয় অংশটাকে। এবং লিথোস্ফিয়ার বলবো কোনটা? যেটা বাংলা হচ্ছে অশ্বমণ্ডল, সেটা হচ্ছে আর্থ বা পৃথিবী বা মাটি। তাহলে এই তিনটা নিয়েই হচ্ছে আমাদের তৈরি হলো কি বায়োস্ফিয়ার। এখন এই তিনটার নাম যে আমরা বললাম একই সাথে, অ্যাটমসফিয়ার এবং হলো হাইড্রোস্ফিয়ার এবং হচ্ছে লিথোস্ফিয়ার, এই তিনটাকে আবার একসাথে বলা হবে কি, একসাথে এই তিনটাকে বলা হবে ইকোস্ফিয়ার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ইকোস্ফিয়ার পর্যন্ত থাকি। এখন চলে যাই যে পপুলেশনের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি, একটা পপুলেশনের হতে গেলে তার কি কি জিনিস, কি কি উপাদান অবশ্যই থাকতে হবে, সেটা একটু আমরা দেখি। প্রথমেই থাকতে হবে কি, যে তার একটা নির্দিষ্ট ঘনত্ব থাকতে হবে, তার একটা ডেন্সিটি থাকতে হবে, যে একটা নির্দিষ্ট আয়তনে কত সংখ্যক পপুলেশন আছে। হ্যাঁ, সংখ্যাটা দিয়ে আমি আয়তনটাকে দিয়ে সংখ্যাটাকে দিয়ে ঘনত্বটাকে বের করে নিতে হবে, যে এখানে আসলে কতটুকু ঘনত্বের পপুলেশন আছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা, এর মধ্যে থাকতে হবে কি, জন্ম এবং মৃত্যুর হার। জন্ম এবং মৃত্যুর হার, হ্যাঁ, কেন দরকার? যে একটা অঞ্চলে যখন আদমশুমারি গণনা করা হয় সেক্ষেত্রে বলা হয় যে এই অঞ্চলে কতজন জন্ম নিল, কতজন মৃত্যুবরণ করলো, সেটার হিসাব যদি করা যায় তাহলে এটা একটা পার্সেন্টেজ হিসাবে বের করা হয় যে এখানে জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি নাকি মৃত্যুহারের চেয়ে জন্মহার বেশি, যেটা একটা পপুলেশনে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে একটা পপুলেশনের নিজস্ব একটি শক্তি আছে, সেটা হলো সংখ্যা বৃদ্ধি শক্তি। কেমন? তো এটাকে বলা হয় যে কি, যে একটা দেখা যায় কি যে কোনো একটা জনপদে পপুলেশন অনেক বেশি, আবার কোথাও হচ্ছে পপুলেশন অনেক কম। যেমন নিউজিল্যান্ডে গেলে আমরা দেখতে পাবো যে মানে তাদের প্রতি বর্গমিটারে জনসংখ্যা খুবই কম, কিন্তু আমাদের দেশে আবার জনসংখ্যা বেশি। তো সেটার জন্য দায়ী হচ্ছে এখানে মনে করা হয় যে প্রাকৃতিক পরিবেশ, তাপমাত্রা, জলবায়ু, নাতিশীতোষ্ণ পরিবেশ সব কিছু মিলিয়ে এই অঞ্চলটি সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তার একটা পটেনশিয়ালিটি আছে এবং এখানে তার একটা আলাদা শক্তি আছে।
শক্তি আছে, যেই কারণে তাদের জনসংখ্যাটা বেশি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে প্রকৃতির একটি নির্দিষ্ট শক্তি আছে, সেটা হলো সীমিতকরণ শক্তি। সেটা কীরকম? যে দেখা যায় কি যে প্রকৃতিতে অনেক মানে পরিবেশের তুলনায়, আয়তনের তুলনায় বা উদ্ভিদের তুলনায় মানুষের সংখ্যা বা যে কোনো প্রাণীর সংখ্যা বেড়ে গেছে। যেমন ধরুন সুন্দরবনের কথা যদি আমরা চিন্তা করি, ওখানে অনেক বেশি হরিণ, কিন্তু এটাকে ভারসাম্য করে কে আবার বাঘ এসে, রয়্যাল বেঙ্গল টাইগার এসে এটাকে ভারসাম্য করে কীরকম, যে তারা হরিণ খেয়ে ফেলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হরিণের সংখ্যাটা ভারসাম্য হয়ে যায়। তো এই ধরনের প্রাকৃতিকভাবেই তাদের কিছু শক্তি থাকে, যেটাকে আমরা বলি কি সীমিতকরণ শক্তি। আচ্ছা, তাহলে এখানে এই গেল মূল কিছু বিষয়, যে একটা পপুলেশনের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। আচ্ছা, তারপরে আমরা চলে যাই যে আর কী কী জিনিস, আর কী কী পাওয়া যায় এখানে। তারপরে আমরা চলে যাই 5 নম্বরে কি, যে এজ গ্রুপ। একটা পপুলেশনে সাধারণত বিভিন্ন বয়সের মানুষ থাকে বা বিভিন্ন বয়সের উদ্ভিদ থাকে, তো সেটাও একটা পপুলেশনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এবং 6 নম্বরে হলো এই পপুলেশনে ভারসাম্য খুঁজে পাওয়া যায়, যে তারা নিজে থেকেই ভারসাম্য তৈরি করে। এক্ষেত্রে কোনো যদি অতিরিক্ত কোনো কিছু হয়ে যায়, নিজে থেকেই সেটা আবার ভারসাম্য করে নেয়। এটা প্রাকৃতিকই একটা বৈশিষ্ট্য। এরপরে আবার 7 নম্বরে চলে যাই, সেটা হলো জীব গোষ্ঠীর বৃদ্ধি। আচ্ছা, তাহলে এটা কি, যে যদি কোনো অঞ্চলে যেমন ধরা যাক, হ্যাঁ, যদি কোনো অঞ্চলে এরকম হয় যে যেমন আমেরিকাতে, ইউএসএতে, বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওই দেশে অনেকেই যায়। হ্যাঁ, দেখা যায় কি সিটিজেনশিপ পাওয়ার পরে তাদের বা ওখানে যাওয়ার পরেই তাদের জীবগোষ্ঠী বা তাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তা আবার নতুনভাবে জন্মগ্রহণ করলেও জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এটাই হলো জীবগোষ্ঠীর বৃদ্ধি, যে নতুনভাবে কেউ আসলে অথবা জন্মগ্রহণ করলে নতুন করেই আবার দেখা যায় কি যে জনসংখ্যা বৃদ্ধি পায়। তো এই গেল পপুলেশনের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা কী কী শিখলাম, প্রজাতি কী, প্রজাতিকে কীভাবে পৃথক করা যায়, পপুলেশন কী, বায়োস্ফিয়ার কী, ইকোস্ফিয়ার কী। তো এখন আজকে আমরা এই পর্যন্তই থাকবো। তোমাদের একটি প্রশ্ন আমি করে যাই, সেটার উত্তরটা তোমরা কমেন্টে দিবে। সেটা হলো কি, যে আমরা এখন বর্তমানে যেই সিজন জ্যৈষ্ঠ মাস, এখানে আমের সিজন বা কাঁঠালের সিজন। তো এখন আমরা যেমন ধরো যে ফজলি আম একটা আমের জাত, এবং হচ্ছে আরেকটা হলো গোপালভোগ বা হিমসাগর। তো এই তিনটা আম কি একই প্রজাতির অন্তর্ভুক্ত কি না, নাকি আলাদা? এই প্রশ্নটার উত্তর আমাকে কমেন্টে দিই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আশা করি করোনা পরবর্তী সময়ে সবার সাথে একই সময় ক্লাসে বসে আমরা এই আলোচনাটা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।